আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। আমরা আজকে গণিতে দুর্বলদের 14তম লাইভ ক্লাস শুরু করতে যাচ্ছি। ইতোপূর্বে আমরা 13টি লাইভ ক্লাস কন্টিনিউ করেছি। আজকে আলহামদুলিল্লাহ আমরা 14তম লাইভ ক্লাসটি করতে যাচ্ছি। আজকের লাইভ ক্লাসে আমরা নতুন একটি অধ্যায় শুরু করব। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে অধ্যায়টি হচ্ছে লসাগু ও গসাগু। আমরা লসাগু ও গসাগু অধ্যায়টির উপর বেশ কয়েকটি ক্লাস নেব, 2 থেকে 3টি ক্লাস মিনিমাম নেব। ইভেন আমরা চেষ্টা করব যে এই চ্যাপ্টার রিলেটেড যত প্রকার বেসিক রয়েছে সেগুলি নিয়ে কথা বলার। আমরা আজকে ম্যাথ টিউটর গণিত শিক্ষার গৃহশিক্ষক গ্রুপটিতে লসাগু গসাগুর উপর যে আমাদের পিডিএফ ফাইলটি রয়েছে, অর্থাৎ যে লেকচার পিডিএফ ফাইলটি, সেটি আমরা আপলোড করেছি। আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে ডাউনলোড করে নিয়েছেন। আমরা বারবার একটি কথা বলি যে আপনাদেরকে পিডিএফ ফাইলগুলি দেওয়া হয়, মূলত বিশেষ করে যে লেকচার শিটগুলি দেওয়া হয়, এর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা এই লেকচার শিট মানে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে আপনি প্রিন্ট করে নেবেন, অথবা যদি প্রিন্ট করার সুবিধাটুকু আপনার না থাকে সেক্ষেত্রে পুরো লেকচার শিটটি অন্তত খাতায় লিখে নেবেন। কারণ হচ্ছে যে আমাদের লাইভ ক্লাসের জন্য লেকচার শিটটি অবশ্যই দরকার। আর আপনাদের সুবিধার্থে আমরা পিডিএফ ফাইল এর পাশাপাশি আমরা ইমেজ আকারেও দেখা যাচ্ছে আমাদের লেকচার শিটটি গ্রুপে আপলোড করেছি। আপনারা আশা করি সেখান থেকে সংগ্রহ করে নেবেন। তো আমরা আজকে যেহেতু নতুন টপিক আলোচনা শুরু করব, তার আগে ছোট্ট একটি বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আজকে গ্রুপে একজন আপু, জান্নাতুল নেরা আপু, উনি একটা প্রশ্ন করেছেন আমাকে ট্যাগ করে। প্রশ্নটি আমি শুরুতেই বলছি। তিনি এরকম লিখেছেন যে, স্যার আপনি দয়া করে রিপ্লাই দিবেন। আমার জিজ্ঞাসা হলো, শুধুমাত্র আপনার দেয়া এই শীট কমপ্লিট করে বিসিএস পরীক্ষার হলে ঢুকলে নিয়ম থেকে কমন পাওয়ার আশা করতে পারি স্যার? সোজা বাংলায়, আমি শুধু আপনার ক্লাস প্লাস শীট পড়েই পরীক্ষা দিতে যাচ্ছি, বাড়তি কিছু পড়বো না, কি বলেন স্যার? ওনার প্রশ্নের সামারিটি হচ্ছে মূলত যে আমি যে লেকচার শিটগুলি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি, আপলোড করতেছি, এই লেকচার শিট প্লাস যে আমার ক্লাস, এটুকু পড়ে করেই যদি বিসিএস পরীক্ষায় অ্যাটেন্ড করা হয় তাহলে এটি স্বয়ংসম্পূর্ণ হবে কিনা। আমি প্রথমত যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, বেসিক ক্লাসগুলি হচ্ছে আপনার যে চিন্তন প্রক্রিয়াটা আছে, চিন্তা করার যে সক্ষমতা আমাদের রয়েছে, সেটিকে জাগিয়ে তোলাটাই হচ্ছে বেসিক ক্লাসগুলির উদ্দেশ্য থাকে। তার মানে আপনি যেন চিন্তার শুরুটা করতে পারেন, সেই শুরু করার জন্য মূলত বেসিক ক্লাসগুলি আমি শুরু করেছি। যে আমরা অনেকে আছি যে গণিত কোথা থেকে চিন্তা করব, কিভাবে চিন্তা করব, অর্থাৎ চিন্তন প্রক্রিয়াটাই, পদ্ধতিটাই কি হওয়া উচিত, সেটা অনেকেই জানে না। তো আমি এই বেসিক ক্লাসগুলি দিয়ে মূলত ওই যে শুরুটা মাত্র শুরু করেছি। এখন এক্ষেত্রে আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে, এটি কেবলমাত্র আপনার চিন্তার শুরু মাত্র। আর আমার উদ্দেশ্য হচ্ছে আপনি আমার লেকচার শিট প্লাস ক্লাস করে আপনি আপনার কাছে যে বই অথবা যে কালেকশন রয়েছে সেগুলি থেকে ব্যাপক হারে চর্চা করবেন। একটা জিনিস মনে রাখবেন, শুধুমাত্র লেকচার শিট বা ক্লাস এটি কখনোই একজন শিক্ষার্থীকে দেখা যাচ্ছে ভালো মার্কস তোলার গ্যারেন্টি দেয় না। মানে বরঞ্চ দেখা যাচ্ছে গণিতে ভালো নাম্বার তোলার ক্ষেত্রে যে মূল শর্তটি সেটি হচ্ছে অনেক বেশি চর্চা এবং অনেক বেশি লেগে থাকা। আপনি যত ম্যাথমেটিক্স যে প্রবলেমস যত বেশি আপনি সলভ করবেন, তত আপনার স্কিল ডেভেলপ হবে, আপনার সময় কম লাগবে, আপনি খুবই কম সময়ে দেখা যাচ্ছে যে প্রবলেমটা ক্যাচ করতে পারবেন।
তার মানে এগুলির জন্য শুধুমাত্র আমার ক্লাস অথবা লেকচার শিটের উপর ডিপেন্ড করা এটা আমি মনে করি যৌক্তিক না। কারণ হচ্ছে যে এটি কেবলমাত্র আপনার চিন্তার শুরু। আপনি আপনার অবস্থান থেকে সর্বোচ্চ পরিমাণ দেখা যায় যে প্র্যাকটিস করতে থাকেন। আর আমি সবসময় বলি যে গণিতে ভালো করার যে মূল যে সিক্রেটটা, সেই সিক্রেটটি হচ্ছে মূলত আপনি গণিত নিয়ে অনেক বেশি চর্চা করা। তো আশা করি আপু আপনার উত্তরটা পেয়ে গিয়েছে। ওকে, আলহামদুলিল্লাহ, আমি বেশ সময় নিয়ে ফেললাম। ইতিমধ্যে অনেকেই জয়েন করে ফেলেছেন। আর যথারীতি আপনারা কে কোথা থেকে জয়েন করছেন, আপনার জেলা অথবা থানা কিংবা আপনি যে ক্যাম্পাস থেকে জয়েন করছেন সেটি লিখে কমেন্টে জানিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ, আমরা বিগত কমেন্টসগুলিতে দেখেছি যে সারা বাংলাদেশের অনেক এলাকা থেকে আপনারা জয়েন করেছেন। আর সবচেয়ে সুখবর হচ্ছে যে আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে অনেকেই রয়েছেন যারা নিয়মিত আমার ক্লাসগুলি করছেন। আসলেই আমার প্রতিদিন লাইভ ক্লাসে অনেক বেশি স্টুডেন্ট থাকতে হবে এমনটা আমি প্রত্যাশা করি না। আমি যে বিষয়টা সবসময় প্রত্যাশা করি সেটি হচ্ছে অল্প সংখ্যক থাক, বাট তারা প্রত্যেকেই নিয়মিত থাক। এই জিনিসটা আমার সবসময় চাওয়া থাকে। সেই দৃষ্টিকোণ থেকে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে আপনারা অনেকেই রয়েছেন যারা নিয়মিত লাইভ ক্লাসগুলি করছেন। ওকে, এখানে সাইদুল ইসলাম ভাই বলেছেন স্যার হোয়াইট বোর্ডে ক্লাস নিলে ভালো হয়। হ্যাঁ, আমিও জানি যে গণিত আসলে এইভাবে লিখে বোঝানোটা খুবই টাফ, কারণ হচ্ছে যে ইচ্ছে মতো মুভ করা যায় না। কিন্তু বর্তমান যে সংকটকালীন সময়টা আমরা কাটাচ্ছি, এই সময়ে দেখা যাচ্ছে সবচেয়ে বড় যে সমস্যাটা সেটি হচ্ছে যে আমার অফিসে আমি পৌঁছতে পারতেছি না, আমি বাসা থেকে আপনাদের লাইভ ক্লাসগুলি নিচ্ছি। সঙ্গত কারণেই দেখা যাচ্ছে হোয়াইট বোর্ড ইউজ করার সুযোগটা নেই। তবে এর বাহিরেও আমি প্রযুক্তিগত কিছু বিকল্প বিষয় নিয়ে চিন্তা করতেছি। আশা করি এই সংকটকালীন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার পরপরই আমি সেই প্রযুক্তিগুলি ব্যবহার করার চেষ্টা করব। আর সেক্ষেত্রে আমি মনে করি যে ব্যক্তিগতভাবে আপনারা আরও বেশি উপকৃত হবেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে এখানে একটা বিষয় আমি সবসময়ই চাচ্ছি, সেটি হচ্ছে যে আপনারা নিয়মিতভাবে আমার সঙ্গে থাকুন এবং কমেন্ট শেয়ার করে এবং আপনাদের পরামর্শ দিয়ে আমাকে উৎসাহিত করুন। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি আলোচনায় চলে যেতে চাচ্ছি। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে মূলত লসাগু এবং গসাগু। কিন্তু আমি আজকের আলোচনায় লসাগু গসাগু দুটো টপিক একসাথে আমরা আলোচনা করব না। তবে আপনাদের জন্য সুখবর হচ্ছে যে আজকের লসাগু সম্পর্কে আমি যেহেতু আলোচনা করব, গসাগু নিয়ে নেক্সট ক্লাসে কথা বলবো, এবং ইভেন এমনটা হতে পারে লসাগুর উপর একাধিক ক্লাস হতে পারে। তবে আমরা পর্যাপ্ত সময় নেব এই রিলেটেড যত প্রকার বেসিক রয়েছে সেগুলি ক্লিয়ার করার জন্য। তো আশা করি ইনশাল্লাহ আপনাদের ভবিষ্যতে আর লসাগু নিয়ে কোনো প্রবলেম হবে না। আমি যদি আপনাদের শুরুতে বলি যে লসাগু শব্দটার মিনিং আপনারা প্রত্যেকেই জানেন। আসলে এগুলি জিজ্ঞাসা করার মতো বিষয় না, তারপরে আমি বলছি লসাগু যেমন এটিকে আমরা বলি লঘিষ্ঠ, তারপর হচ্ছে আমাদের সাধারণ, এবং এই জায়গায় আমাদের একটা প্রবলেম হয় যে গুণিতক হবে না গুণনীয়ক হবে। বিশেষ করে গসাগুর সাথে এই প্রবলেমটা তৈরি হয়। আমি এই তুলনামূলক আলোচনায় এখন যাচ্ছি না, তবে যখন গসাগু নিয়ে কথা বলবো ততক্ষণে আপনাদের লসাগু সম্পর্কে একটা শক্তিশালী আইডিয়া তৈরি হবে, তখন তুলনামূলক আলোচনাটা আপনারা সহজে ক্যাচ করতে পারবেন। ওকে, দেখুন লসাগু, এই যে আমরা এটার যদি ডিটেলস বলি, লঘিষ্ঠ, সাধারণ, গুণিত। এখন আমাদের এখানে প্রথমত যে বিষয়টা বুঝতে হবে সেটি হচ্ছে গুণিতক কি। আমরা যদিও এটাকে লয়েস্ট, কমন এবং গুণিতক শব্দটার যেটা মিনিং সেটা হচ্ছে মাল্টিপল। তার মানে লঘিষ্ঠ শব্দটার আরেকটা বাংলা সহজ সরল মিনিং হচ্ছে ছোট। ছোট বলতে এটা যেহেতু সুপারলেটিভ, তার মানে সবচেয়ে ছোট। তার মানে লঘিষ্ঠ কথাটার মিনিংটা এখানে যেটা দেয় সেটা হচ্ছে লয়েস্ট, সবচেয়ে ছোট। অথবা আপনি এটার ইংলিশ আরেকটা শব্দ ইউজ করতে পারেন, লিস্ট। লয়েস্ট কমন মাল্টিপল অথবা লিস্ট কমন মাল্টিপল, আপনি যেটাই ইউজ করেন সেক্ষেত্রে সমস্যা নেই। আমরা একে সংক্ষেপে অবশ্যই এলসিএম বলি। তো যাই হোক, আমাদের শুরুতেই বেশ কয়েকটি বিষয় আমরা জানব। প্রথমত হচ্ছে এই যে
মানে আমাদের মাল্টিপল অর্থাৎ যাকে আমরা গুণিতক বলছি এর মানেটা কি এটা আমরা প্রথমত জানব, তারপর আমরা জানব কমন মাল্টিপলটা কি, এবং ফাইনালি জানব যে লয়েস্ট কমন মাল্টিপলটা কি। অর্থাৎ প্রথমত আমাদের প্রশ্নটা হচ্ছে গুণিতক, দ্যাট মিন্স এই মাল্টিপল কথাটার মানেটা কি, এখানে এই জিনিসটা কি, গাণিতিক ভাষায় এই আইডিয়াটার সাথে আমরা কিভাবে পরিচিত হব। ওকে, এবার লক্ষ্য করুন, যেমন আমি যদি শুরুতে আপনাদের উদাহরণ নেই, যেমন আমি 3-4 নিতে পারি। আমি যদি 3-4 নিয়ে কাজ করি তাহলে, অথবা 3-6 নিয়ে কাজ করতে পারি। ওকে, তার আগে সহজ সরল একটা বাংলা বলি। গুণিতক শব্দটা আমরা যেমন 2-2 গুণ করলে যদি 4 হয়, অথবা 2-3 গুণ করলে যদি আমার 6 হয়, সাধারণত এক অর্থে সহজ সরল বাংলা অর্থে এই গুণফলকে মূলত আমরা গুণিতক হিসেবে চিনি। অর্থাৎ এই এখানে 2-2 অথবা 2-3 এদের গুণফল 4 এবং 6 হচ্ছে মূলত কি এই 2-2 এবং 2-3 গুণিতক। তো ব্যাপারটা আরেকটু সহজ করে আমি বলছি যে আপনারা যারা নামতা শিখেছেন, ছোট থেকে যারা নামতার সাথে পরিচিত আছেন তারা জানেন 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12। এই যে আমরা 1 2 3 গুণ করে করে যে নামতার ঘরগুলি পাই, এই যে গুণফলগুলি পাই, এইগুলি প্রত্যেকটাই এক একটা গুণিতক। যেমন 3 3 3 একে 3, 3 নিজে 3 গুণিতক, 6 9 12 15 18 21, দেখা যাচ্ছে যে এভাবে 24, এভাবে আমি অসীম পর্যন্ত চলতে পারবো। এই প্রত্যেকটা যে নামতার গড় যেগুলি আমরা গুণ 1 2 3 গুণ করে করে পাই, এরা প্রত্যেকেই হচ্ছে এক একটা গণিতক। অর্থাৎ মাল্টিপল কথাটা দেখলে অবশ্যই আমাদের এই বিষয়টা আরও সহজেই আমরা বুঝতে পারি। যেমন 6 এর গুণিতক কী হবে, 6 হবে। 6 এর গুণিতক কত হবে, 12 হবে। তারপর 18 হবে, 24 হবে। এভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। আমাদের মজার ব্যাপার হচ্ছে কোনো সংখ্যার গুণিতক সবচেয়ে ছোট যে গুণিতকটা সেটা তার সমান হয়। এটি একটা বেসিক আইডিয়া যে কোনো সংখ্যার গুণিতক সবচেয়ে ছোট যেটা সেটা তার সমান হয়। যেমন 3-এর সবচেয়ে ছোট যে গুণিতক সেটা তার সমান। যেমন 6-এর সবচেয়ে ছোট যে গুণিতক 6, এটি তার সমান। আবার এখন যদি প্রশ্ন করি তাহলে কোনো সংখ্যার সবচেয়ে বড় গুণিতক কোনটা, সেটি যেহেতু আমাদের এই গুণিতকের ঘরটা ইনফিনিটি পর্যন্ত, অসীম ঘর পর্যন্ত চলতে থাকবে, তার মানে এটুকু বলতে পারি যে কোনো সংখ্যার সবচেয়ে বড় গুণিতকটা আমরা বের করতে সক্ষম নই। অর্থাৎ সেটা যেহেতু অসীম পর্যন্ত চলতে থাকবে, সো এই কারণে আমরা 3-এর সবচেয়ে বড় গুণিতকটা বলতে পারবো না, 6-এর সবচেয়ে বড় গুণিতকটা বলতে পারবো না। ওকে, এই হচ্ছে আমাদের গুণিতক শব্দটা মানে। এখন আরেকটা মানে হচ্ছে যে কমন মাল্টিপল কথাটার মানেটা কি, অথবা আমরা যাকে বলতে পারি সাধারণ গুণিতকের মানেটা কি। তার আগে আমাদের কমন শব্দটাকে একটু ব্যাখ্যা করা উচিত। আপনারা যারা ইংলিশের নাউন চ্যাপ্টারটা পড়েছেন সেখানে কমন নাউন নিয়ে আলোচনা নিশ্চয়ই পড়েছেন। সেখানে কমন শব্দটার মানেটা কি, কমন শব্দটার মানে হচ্ছে, আমি যদি এর সরাসরি বাংলা বলি তাহলে হবে সাধারণ। কিন্তু সাধারণ শব্দের চাইতে আরও সহজ কয়েকটা শব্দ আছে, যেমন আমি বলতে পারি সাদৃশ্য, তার চাইতে আরও একটা শব্দ আছে মিল। ওকে, যেমন আমি ধরেন উপরে 3-এর গুণিতক, নিচে 6-এর গুণিতক, আমি দেখব যে এই গুণিতকগুলির মাঝে কোনটার মাঝে সাদৃশ্য আছে, মানে এই 3-এর গুণিতকও মানে এখানেও আছে এখানেও আছে। যেমন এখানে আমরা 6, এখানেও আছে 6, যেমন এখানে 12, আমার এখানেও আছে 12, যেমন এখানে 18, আমার এখানেও আছে 18, এখানে 24, আমার এখানেও 24। তার মানে অর্থাৎ এই যে 3-এর গুণিতক এবং 6-এর গুণিতকের মাঝে সাদৃশ্য গুণিতক আছে 6, 12, 18, 24, অথবা এই গুণিতকদের মাঝে মিল আছে 6 6, 12 12, 18 18, 24 24। এভাবে আমরা অসীম পর্যন্ত চলতে থাকবো, যে আমরা যতই এগোতে থাকবো ততই এই ধরনের সাদৃশ্য গুণিতক আমরা পাবো। এখন একেই আমরা যদি বলি এরা হচ্ছে সাধারণ গুণিতক। 6 6 এটা সাধারণ গুণিতক, 12 12 সাধারণ গুণিতক, 18 18 সাধারণ গুণিতক, 24 24 হচ্ছে আমার সাধারণ গুণিতক। একেই
সাধারণ শব্দের চাইতে আমরা সাদৃশ্য বা মিল শব্দ দ্বারা যদি চিন্তা করি তাহলে আমাদের জন্য সহজ হয়। তাহলে আমরা দেখলাম যে এখানে এই যে লাল বক্সের যে চিহ্ন দিয়ে দেখালাম এরা হচ্ছে মূলত আমার কি সাধারণ গণিত। এখন আমরা যেটা দেখব যে এই যে সাধারণ গুণিতক আছে এদের মাঝে আবার লঘিষ্ঠ সাধারণ গুণিতক কে? বুঝতেই পারছেন, লঘিষ্ঠ শব্দটার মানে যদি লয়েস্ট হয় সুপারলেটিভ ডিগ্রি অথবা লিস্ট হয়, এরা সুপারলেটিভ ডিগ্রি মানে কি ছোটো, এর সুপারলেটিভ মানে কি সবচেয়ে ছোটো। লঘিষ্ঠ শব্দটার মানে হচ্ছে সবচেয়ে ছোটো। তার মানে এখন যদি আমি লঘিষ্ঠ সাধারণ গুণিতক খুঁজি তাহলে এদের মাঝে সাধারণ থাকবে, আবার এরা সবাই হবে না। এদের মাঝে সবচেয়ে ছোট যে গুণিতকটা তার কথাই মূলত বলা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ যাকে আমরা শর্টকাটে বলি লসাগু। অর্থাৎ তাহলে লসাগুটা এদের মাঝে দেখুন 6 6 12 12 18 এবং দেখা যাচ্ছে যে এখানে 24 24, এদের মাঝে সবচেয়ে ছোট গুণিতকটা হচ্ছে 6। তার মানে 3 এবং 6 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু হচ্ছে আমার কত? 6। অর্থাৎ এই লসাগু বলতে মূলত আমরা এই জিনিসটা বুঝে থাকি। যেখানে আমি আরেকটা বিষয় বলতে পারি যে আমাদের এই যে আমরা যে 6 পেলাম, এই 6 যে লসাগুটা আমরা পাবো সেটা মূলত 6-এরও একটা গুণিতক, 3-এরও একটা গুণিতক। আর যখন কোনো সংখ্যার গুণিতক কোনো সংখ্যা আমরা পাবো তাকে আমি যদি 3 দ্বারাও ভাগ করি তাহলেও আমার কি ভাগ যাবে, আবার যদি 6 দ্বারাও যদি ভাগ করি তাহলে আমাদের ভাগ যাবে। তার মানে গুণিতককে অর্থাৎ লসাগুকে সবসময় যাদের কাছ থেকে পাবো তাদের দ্বারা ভাগ করলে আমার নিঃশেষে বিভাজ্য হবে। এই আইডিয়াটাও আমাদের একটি বেসিক আইডিয়া এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আইডিয়া। আমি আবারও বলছি যে আমরা যে যে সংখ্যা থেকে লসাগু পাবো অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক পাবো, এই লঘিষ্ঠ সাধারণ গুণিতককে এদেরকে দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। আপনি যদি খাঁটি বাংলায় ভাগ করেন যে 6কে যদি এভাবে ভাগ করেন 3 2 6, তার মানে কি 0। 0 মানে কি আমার ভাগশেষ নেই, ভাগশেষে না থাকার অর্থ হচ্ছে নিঃশেষে বিভাজ্য। একইভাবে আপনি যদি 6 দিয়েও ভাগ করেন তাহলে আমার নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ আমরা এখানে কয়েকটা বেসিক বিষয় বুঝলাম। চলুন একটু আমরা ফাইন্ড আউট করি। আমাদের গুণিতক হচ্ছে যে গুণ করে করে যে গুণফলটা পাই সেটি আমাদের গুণিতক। আর এখানে 3-এর গুণিতক, এরা হচ্ছে সবাই 3-এর গুণিতক, আর এরা হচ্ছে 6-এর গুণিতক, আর এরা হচ্ছে 3-এর গুণিতক। আর সাধারণ গুণিতক মানে হচ্ছে যে একাধিক সংখ্যার গুণিতকের মাঝে কোনটা কোনটা মিল আছে, এরা হচ্ছে আমার সাধারণ গুণিতক। তার মানে এটা একটা তুলনামূলক আইডিয়া যে একাধিক সংখ্যার গুণিতকের মাঝে তুলনা করতে হবে, এরা হচ্ছে সাধারণ গুণিতক। আবার লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি, যে এই যে অনেকগুলি সাধারণ গুণিতক আমরা পেলাম এদের মাঝে সবচেয়ে ছোটটা, এটিকে আমরা বলি লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু। এখানে আরেকটা বিষয় আমি একটু আপনাদের ক্লিয়ার করতে চাচ্ছি, এগুলি পরবর্তীতে প্রত্যেকটা অঙ্ক করতে আমাদের লাগবে। ইভেন আপনি বুঝতেই পারবেন না যে এই বেসিকগুলি কতটা আপনাকে শক্তিশালী করে তুলবে। আমরা তো লসাগুর অঙ্ক চাইলে আমি দেখা যাচ্ছে যে 30 মিনিটে আপনি আপনার যত ধরনের অঙ্ক পরীক্ষায় আসে সব প্রকারই আমি আপনাকে করাতে পারবো, কিন্তু তাতে আপনার বেসিক ডেভেলপ হবে না। আমি আসলে এতটা সময় নিচ্ছি এই কারণেই, যেহেতু আমি একটা বেসিক সিরিজ শুরু করতেছি, আমি অনেক সময় ইচ্ছাকৃতভাবে অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলি রেখে যাচ্ছি, কারণ একই সাথে সবার ডিমান্ড ফিল আপ করা অথবা পূর্ণ করা এটা কখনোই সম্ভব হবে না। ওকে, চলুন তাহলে এখানে আরেকটা বিষয় আমরা একটু দেখব যে এই যে আমরা 3 এবং 6-এর যে কমন যে আমরা গুণিতকগুলি পেয়েছিলাম, 6 পেয়েছিলাম, 12 পেয়েছিলাম, 18 পেয়েছিলাম, 24 পেয়েছিলাম। দেখুন 3 6-এর যে কমন গুণিতক 6 12 18 24 এদেরকে পেয়েছিলাম, এবং এদের ভিতর সবচেয়ে ছোট যেটা ছিল এটাকে আমরা বলছি কি লসাগু। এটাকে আমরা কি বলছি? লসাগু। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে বাকি যে গুণিতকগুলি সেগুলিও একটা জিনিস লক্ষ্য করে দেখেন, সেটা কিন্তু 6 2 12,
3 6 18 এবং 4 6 24। অর্থাৎ বাকি যত গুণিতকগুলিও আমরা পাবো, মানে সাধারণ গুণিতক পাবো, সেগুলি 6-এরও কী হবে, গুণিতক হবে। যেমন 12 18 24 এরা 6-এরও গুণিতক, আবার 3 এবং 6-এরও গুণিতক। অর্থাৎ এই ক্ষেত্রে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, কোনো সংখ্যার 3 6-এর লসাগুকে যদি 3 এবং 6 দ্বারা ভাগ করা যায়, তাহলে যেহেতু 12 18 24 এরা 3 6-এরও কি গুণিতক, আবার 6-এরও গুণিতক, তার মানে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে 3 6 দ্বারা যদি 6কে ভাগ করা যায়, তাহলে নিশ্চিত থাকেন যে 3 6 দ্বারা এই 12 18 24কেও ভাগ করা যাবে এবং 6 দ্বারাও এদেরকে নিঃশেষে ভাগ করা যাবে। ওকে, এবার আমি একটু আলোচনাটাকে এগিয়ে নিতে চাচ্ছি। আমাদের এ পর্যায়ে আমরা কথা বলবো যে আমরা লসাগু নির্ণয়ের ক্ষেত্রে কি কি পদ্ধতি ব্যবহার করব। আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম সেটা সম্পূর্ণ বেসিক আলোচনা ছিল, যে আসলেই এই লসাগুর যে ডেফিনেশনটা, নামকরণটা যে আমাদের হয়েছে সেটা কিসের ভিত্তিতে হয়েছে সেটা সম্পর্কে আমরা জানলাম। কিন্তু দেখুন, গণিত, বর্তমান যে গণিত আমরা পাই, এই গণিত কিন্তু শর্টকাট মেথডের উপর দাঁড়ানো, অধিকাংশ নিয়মই শর্টকাট মেথডের উপর দাঁড়ানো, এবং আমরা শর্টকাট মেথডের সাথে শুরুতে পরিচিত হই বলে আমরা গণিতের ভিতরে প্রবেশ করতে পারি না। চলুন দেখা যাক যে আমরা লসাগু নির্ণয়ের ক্ষেত্রে বেশ কিছু পদ্ধতি ব্যবহার করব। যেমন এই পদ্ধতিগুলোর মাঝে আমি শুরুতেই দেখা যাচ্ছে যে এটি একটি পদ্ধতি নিয়ে আমি কথা বলেছি, একটু আগে যে পদ্ধতি নিয়ে কথা বললাম, এভাবে আমরা আলোচনা করতে পারি, এভাবে দেখতে পারি। তবে সবচেয়ে বহুল প্রচলিত যে নিয়মটা সেটা হচ্ছে মূলত আমাদের উৎপাদক পদ্ধতি। উৎপাদকের মানে এখানে মৌলিক উৎপাদকের সাহায্যে আপনি করতে পারেন। আমি একটু বিষয়টা দেখাচ্ছি। যেমন 3-এর যদি মৌলিক উৎপাদক কত, 1 এবং 3, আবার 6-এর মৌলিক উৎপাদক কত আমাদের দেখা যাচ্ছে 2 এবং 3। অর্থাৎ এই পদ্ধতিটা, মানে যে আপনি যে উৎপাদক, মৌলিক উৎপাদক ব্যবহার করে যে পদ্ধতিটা, এটা আমরা মূলত বীজগণিতে ব্যবহার করি। বীজগণিতে কিন্তু আমরা যখন লসাগু গসাগু করি, লসাগুর ক্ষেত্রে আমরা একটা কথা বলি যে এখানে কমন এবং আনকমন সবই নিতে হবে। এই পদ্ধতিটা হচ্ছে এটা। যেমন এখানে কি আছে, 3 কমন আছে, আপনাকে 3কেও নিতে হবে, কিন্তু দেখুন 2 কমন নাই, তার মানে 2কেও নিতে হবে। তার মানে 300-এর লসাগু হচ্ছে আমার কত, 6। যেমন আমি একটু বড় সংখ্যা নিয়ে কাজ করি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। যেমন আমি যদি সরাসরি ধরেন 12-র উৎপাদক, মৌলিক উৎপাদকগুলি আমরা যদি বের করি, 24-এর মৌলিক উৎপাদক যদি বের করি, 30-এর মৌলিক উৎপাদক যদি বের করি, আপনি বের করে নেবেন। এটা বের করার নিয়ম নিশ্চয়ই জানেন যে 6 দুগুণে 12, 3 দুগুণে 6, এভাবে বের করে নেবেন। আমি ডিরেক্টলি একটু লিখে ফেলতে চাচ্ছি। যেমন 2 2 3, তারপর দেখা যাচ্ছে 2 2 3, এরপর 2 3 5। আপনারা চাইলে এভাবে বের করে টেস্ট করে দেখতে পারেন। ধরেন 2-এর মৌলিক উৎপাদকগুলি হচ্ছে এই, 24-এর মৌলিক উৎপাদক এ, 30-এর মৌলিক উৎপাদক এ। এখন এর যদি লসাগু আমরা বের করতে চাই, সেটা বের করতে হবে, ওই যে বলেছি লসাগুর ক্ষেত্রে কমন এবং আনকমন আমাকে সবই নিতে হবে। এখন তাহলে আমরা প্রথমত দেখব যে কি কি আছে। যেমন এখানে 2 আছে, 2টা, এখানে 2 আছে 3টা, এখানেও 2 আছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কিভাবে নেব, সেটা হচ্ছে যে 2 সর্বোচ্চ সংখ্যক যেটা থাকবে ওটাকে আমাকে নিতে হবে। এখানে 2টা আছে, এখানে 3টা আছে, এখানে 1টা আছে, তার মানে সবচেয়ে বেশিটা আমাকে নিতে হবে। সবচেয়ে বেশিটা নিলে ছোটদেরকে আর নেওয়ার দরকার নেই। ওকে, নিলাম। এরপর আছে কি 3 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, কমন আছে 3 নিলাম। কিন্তু তারপর আছে কি 5, এটা কমন নাই, তারপরেও আমাকে নিতে হবে। এটাই হচ্ছে কমন, আনকমন সবই নিতে হবে। শুধু মাথায় রাখতে হবে যে একই জাতীয় যেখানে সর্বাধিক সংখ্যক থাকে ওটা নেবেন, বাকি ছোটোগুলি আর নেওয়ার দরকার নেই। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত, এখানে 8, তারপর দেখা যাচ্ছে যে আমাদের 3 8 কি 24, তাহলে হচ্ছে আমার 120। তাহলে এই যে 12 24 30-এর
লসাগু হচ্ছে আমার মূলত 120। এটি হচ্ছে মূলত আমাদের কি মূলত হচ্ছে যে আমরা যখন উৎপাদক দিয়ে, মৌলিক উৎপাদক দিয়ে, গুণনীয়ক দিয়ে আমরা লসাগু বের করব। বাট এই পদ্ধতিটিও আপনার বীজগণিতে খুব দরকার হলেও দেখা যাচ্ছে আমাদের পাটিগণিতে এর ভিত্তিতে সাধারণত আমরা সমাধান করি না। তাহলে আমরা এটাকে একটা শর্টকাট সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা এটা সমাধান করতে পারি। সেটি হচ্ছে যেমন 12 যাদেরকে লসাগু বের করতে হবে তাদেরকে আমরা পাশাপাশি লিখতে পারি। লেখার পর এভাবে সরাসরি লিখতে পারি, 2 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে 6, এখানে 12, এখানে হচ্ছে 15। আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে 3 দুগুণে 6, আমার 6 দুগুণে 12, 15 থাকবে। আবার যদি 3 দিয়ে ভাগ করি 1, 3 দুগুণে 6, 3 5 15। তাহলে আমি উৎপাদক পাচ্ছি 2, 2, এই 2 যদি নেই, তারপর 3, তারপর 5। তাহলে অথবা 5 দুগুণে, এখানে আরেকটা বিষয় মনে রাখবেন, উৎপাদকগুলি গুণ করার সময় আগে যদি 10 1 0 বানানো যায় অথবা 1 0 0 সেটার দিকে আগে তাকাবেন। যেমন 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 3 40 120। অর্থাৎ এভাবে আপনি ইউজ করতে পারেন, এটা আপনার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি। তবে আপনি যদি নামতার ক্ষেত্রে দক্ষ থাকেন, আপনি যদি নামতার ক্ষেত্রে শক্তিশালী হন, তাহলে আপনি দেখা যাচ্ছে এভাবে ইউজ না করে আপনি এভাবেও চিন্তাটা করতে পারেন। আমি যেমন যদি বলি 3 6, 3 6 এর লসাগু কত? দেখবেন 3 দ্বারা 6কে ভাগ করা যায়, যদি ভাগ করা যায় তাহলে বড়টাই হচ্ছে লসাগু, তার মানে 6 হচ্ছে আমার লসাগু। আমি যদি বলি 3 6 12 এর লসাগু কত? তার মানে 3 দ্বারা 6কে ভাগ করা যায়, তার মানে 3 বাদ। 6 দ্বারা 12কে ভাগ করা যায়, তার মানে কি 6ও বাদ, তার মানে আমার লসাগু হচ্ছে কি 12। এখন আমি যদি বলি 3 6 12 এবং 24 এর লসাগু কত? 3 দ্বারা 6কেও ভাগ করা যায়, 6 দ্বারা আবার 12কে ভাগ করা যায়, আবার 24কেও 12 দিয়ে ভাগ করা যায়, তার মানে এরা বাদ, আমার লসাগু হচ্ছে কত? 24। কিন্তু আমার যদি বিষয়টা এরকম থাকে, কেমন? যেমন ঠিক আছে, আমি 3 6 নিলাম, 3 6 নিলাম, 3 6 এর লসাগু 6, এইটুকু বুঝলাম। কিন্তু আমার যদি 3 6 এবং 8 এর লসাগু জানতে চাই, দেখুন এখানে 3 দ্বারা 6কে ভাগ করা যাবে, কিন্তু 6 দ্বারা কিন্তু 8কে ভাগ করা যাবে না। এখানেও আপনি যদি এক্সপার্ট থাকেন, এই পদ্ধতিটা দীর্ঘমেয়াদে আপনাকে অনেক বেশি হেল্প করবে। এবং দেখা যাচ্ছে আপনি অনেক জায়গায়, বিশেষ করে আমরা নল চৌবাচ্চার ক্ষেত্রে, কাজ ও সময়ের ক্ষেত্রে অনেক গণিত আছে যেগুলি 2টোর মাঝে লসাগু বের করতে হয়, 3টার মাঝে লসাগু বের করতে হয়, তখন এই মেথডগুলি আপনাকে মানে অনেক বেশি হেল্প করবে। এই কারণে আইডিয়াটা একটু ক্লিয়ার হওয়া উচিত। তাহলে 3 6 এর লসাগু আমি 6 পেলাম, এখানে ওই মেথডটা অ্যাপ্লাই করলে কিন্তু হচ্ছে না। মানে আমাদের কথা হচ্ছে সবচেয়ে যেমন একটু আগে যেটা বললাম 3 6 12 24 এর লসাগু সবচেয়ে বড়টা। সবচেয়ে বড়টা মানে কি 24কে 3 দিয়েও ভাগ করা যায়, 6 দিয়েও ভাগ করা যায়, 12 দিয়েও ভাগ করা যায়। অর্থাৎ আমরা এমন এক সংখ্যাকে লসাগু হিসেবে নিয়েছি যাকে দ্বারা বাকি সবাইকে দ্বারা তাকে ভাগ করা যাবে। তাহলে 8কে কিন্তু 3 দিয়ে ভাগ করা যায় না, 6 দিয়ে ভাগ করা যায় না, তবে 3 দ্বারা 6কে ভাগ করা যায়, তার মানে 8 আমার লসাগু হবে না। এক্ষেত্রে একটা কাজ করতে পারি, আমরা এই 8কে 8-এর দ্বিগুণ নিতে পারি। 8-এর দ্বিগুণ যদি নেই তাহলে 8-এর দ্বিগুণ হচ্ছে 16। এখন 16কে 3 আর 6 দ্বারা ভাগ করা যাবে কিনা? না, ভাগ করা যাচ্ছে না, তার মানে 16 আমার লসাগু হবে না। এখন 8-এর যদি আমি দেখা যাচ্ছে এখানে সরাসরি 3 গুণ নেই, তাহলে হচ্ছে কত? আমার 24। 24কে 3 দ্বারাও ভাগ করা যাবে, 6 দ্বারাও ভাগ করা যাবে, তার মানে 3 6 8 এর লসাগু হবে কত? 24। চলুন আমরা একটু প্রমাণ করে দেখি। 3 8 4 3 6 8 এর লসাগু 3 1 2, এখানে কত? 4, 4 দুগুণে 8, 3 8 24। অর্থাৎ আমরা এভাবে যেটার সাথে মিলবে না সবচেয়ে বড়টাকে আমরা 2 3 গুণ করে করে, এক্ষেত্রে নামতা দক্ষ থাকলে আপনি চেহারা দেখেই বুঝতে পারবেন যে কত পর্যন্ত গুণ করে যেতে হবে। এর জন্য আপনাকে চর্চা করতে হবে।
যেমন আমি যদি একটু সংখ্যাটা বড় নেই তাহলে আমার মনে হয় যে আপনাদের আইডিয়াটা বুঝতে আরেকটু সহজ হবে। যেমন আমি 3, 6, 8 এদেরকে রাখলাম, 12 রাখলাম, 24 রাখলাম এবং 30। আমি বললাম যে এদের লসাগু কত। আমি সবচেয়ে বড়টা নিয়ে চিন্তা করব, যেহেতু 3, 6, 12, 3, 6 দ্বারা 30কে ভাগ করা গেলেও 12 দিয়ে ভাগ করা যায় না, 24 দ্বারা ভাগ করা যায় না, 8 দিয়ে ভাগ করা যায় না। তার মানে আমি সবচেয়ে বড় সংখ্যাটা নিয়ে আমি চিন্তা করব যে একে গুণিতক আকারে গুণ করে করে সামনে আগাবো, যে সংখ্যাকে এদের দ্বারা ভাগ করা যাবে ওটি আমার লসাগু। অর্থাৎ 30কে যাচ্ছে না, তার মানে 30-এর দ্বিগুণ যদি আমি 60 নিই, 60কে 3 দ্বারা ভাগ করা যাবে, 6 দ্বারা ভাগ করা যাবে, দেখেন 12 দ্বারা ভাগ করা যাবে, কিন্তু আমার 8 আর 24 দ্বারা কিন্তু ভাগ করা যাবে না, তার মানে এটি হবে না। এবার আমি যদি 3 গুণ নিয়ে 90 নেই, 90কে 3 দ্বারা ভাগ করা যাবে, এভাবে দেখা যায় সবকটা দ্বারা ভাগ যাবে না। এবার যদি 4 নেই তাহলে হবে কত? 120। এবার 120কে 3 দ্বারাও ভাগ করতে পারবেন, 3 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে আমার দাঁড়াবে কত? আমার 40, তার মানে ভাগ যাবে। 6 দ্বারা ভাগ করলে আমার আসবে কত? দেখা যাচ্ছে 20, 20 দ্বারা 6 20 120। আবার 8 দিয়ে ভাগ করি যদি, তাহলে 8 15 কত? আমার 120, এটাও যাচ্ছে। আবার 12 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে যাবে 10 বার, তার মানে 12 দিয়েও যাচ্ছে। 24 দিয়ে যদি ভাগ করি তাহলে যাবে 5 বার। তার মানে 3, 6, 8, 12, 24 দ্বারা 30কে মানে 30-এর 4 গুণ অর্থাৎ 120কে ভাগ করা যাচ্ছে। তার মানে এই সংখ্যাগুলির লসাগু হচ্ছে আমার 120। এখন প্রথম দিকে আইডিয়াটা আপনার কাছে জটিল মনে হতে পারে না, এইভাবে কেমন যেন মনে হচ্ছে, কিন্তু মনে রাখবেন এই আইডিয়াগুলি ফাস্ট ম্যাথ করার জন্য আপনাকে অবশ্যই আয়ত্তে আনতে হবে। কারণ অভ্যাস যখন করবেন তখন আপনার যে লাভটা হবে যে এইভাবে অভ্যাস করতে করতে এই সংখ্যাগুলির নামতার ব্যাপারে আপনি দক্ষ হয়ে উঠবে। তখন এতগুলি সংখ্যার কোন বিন্দুতে সবাইকে ভাগ করা যাবে এটা চেহারা দেখা মাত্র এখন আপনি বলে দিতে পারবেন 120। আমাকে যদি বলেন এটি কত দিয়ে করা যাবে, 120 দিয়ে করা যাবে, এটা আমি ডিরেক্টলি বলে দিতে পারবো। কারণ এটা হচ্ছে চর্চা। অর্থাৎ প্রথম দিকে কিছু বিষয় জটিল মনে হলেও সময়ের সাথে সাথে দেখা যাচ্ছে সেটা আপনার জন্য সহজ হয়ে উঠবে। এই কারণে এই প্রথম দিকে জটিল মনে হলেও আপনাকে এভাবে এগোনো উচিত। ওকে, এবার আমরা যদি একটু সামনে এগোই, যে লসাগু নিয়ে আমাদের বেশ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে, এগুলি নিয়ে আমাদের কথা বলতে হবে। তবে তার আগে আপনাদেরকে একটু জিজ্ঞাসা করতে চাচ্ছি যে এতক্ষণ আমি যে আলোচনা করলাম এই আলোচনাটুকু আপনারা বুঝতেছেন কিনা। প্লিজ যদি বুঝতে পারেন তাহলে দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন, আর যদি কোথাও রিপিট করার প্রয়োজন মনে করেন তাহলে একটু সেটাও লিখতে পারেন। ওকে, ভাই বলেছেন যে এখানে সাইম ভাই বলেছেন একবার, আমি একটু খুব দ্রুত একটু রিপিট করছি। 6, 8, 12 আমি লিখেছিলাম 24 এবং 30-এর আমার লসাগু কত হবে, তাই না? আমি বলেছিলাম যে আমরা সবচেয়ে বড়টার গুণিতক করে আগাতে থাকবো, যেহেতু 30কে এদের দ্বারা ভাগ করা যায় না তাহলে এর দ্বিগুণ 60কে নেব, 60কেও এদের সবাইকে দ্বারা ভাগ করা যায় না, কাউকে দ্বারা ভাগ করা যায় কিন্তু আমার সবাইকে দ্বারা ভাগ করতে হবে, সেটাও হচ্ছে না, দ্বিগুণও হচ্ছে না। এবার তাহলে আমরা এর কত নিব? 3 গুণ নিব 90, 90কেও সবাইকে দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে এবার আমরা নিব তার 4 গুণ, তার মানে 120, 120কে এদের সবাইকে দ্বারা ভাগ করা যাচ্ছে, তার মানে আমাদের এদের লসাগু হচ্ছে 120। ওকে, অনেকেই শেয়ার করেছেন, ইয়েস বুঝতে পারছি। সাইম ভাই আমি লাস্ট টপিকটা রিপিট করেছি, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার আমি একটু এগোতে চাচ্ছি। এবার লসাগু নিয়ে আমাদের বেসিক কিছু আইডিয়া সম্পর্কে ধারণা রাখতে হবে। আইডিয়াটা আমি আবার একটু আগে একটু শেয়ার করেছি, আবার একটু রিপিট করে নেই, যেটা আমার পরবর্তীতে লাগবে। সেটা হচ্ছে যে আপনি যখন এর লসাগুটা পেয়ে গেলেন 120, এই 120কে আপনি কয়েকটা ভাষায় আপনি প্রকাশ করতে পারেন। যেমন এটাকে বলতে পারেন যে এটি একটি মোট সংখ্যা,
মোট সংখ্যা কি? যেমন এখানে যদি আপনি বলেন যে একটি স্কুলে কিছু ছাত্রছাত্রীদের 3, 6, 8, 12 এবং 24, 30 সারিতে সাজাতে পারেন, তাহলে ওই স্কুলের সর্বমোট শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে এই যে লসাগু 120 পেয়েছেন, সেটাই হচ্ছে মূলত কে মোট শিক্ষার্থী। কেন? কারণ হচ্ছে আপনি এদেরকে 3 সারিতেও সাজাতে পারবেন। 3 সারিতে যদি সাজান তাহলে আপনি কি করবেন, প্রতি সারিতে 40 জন করে আপনি দাঁড় করাবেন, এটি তো নিয়ম। এখন যদি আপনি দেখা যাচ্ছে যদি 6 সারিতে সাজান তাহলে প্রতি সারিতে দেখা যাচ্ছে আপনি 20 জন করে দাঁড় করাবেন। এভাবে দেখা যাচ্ছে যে আপনি মোটামুটি এরকম 6টা সারি করবেন, 3, 5, 6। তার মানে কি এই 120 জন ছাত্রকে আপনি 3 সারিতেও সাজাতে পারবেন, 6টাতেও, 8টাতেও, 12টাতেও, 24টাতেও, 30টাতেও। তার মানে এটি হচ্ছে ওই মোট শিক্ষার্থীর সংখ্যা। এটি একটা বেসিক আইডিয়া। আর একটা বেসিক আইডিয়া হচ্ছে যখন আপনি 120 লসাগু পেলেন, এই 120-এর ক্ষেত্রে একটা অসাধারণ মিনিং হচ্ছে যে এদের প্রত্যেককেই 120কে এদের প্রত্যেকে দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে আমার 3 দ্বারাও ভাগ যাবে, 6 দ্বারাও যাবে, 8 দ্বারাও যাবে, 12 দ্বারাও যাবে, 24 দ্বারাও। কারণ ভাগ যাবে বলেই তো আমরা 120কে নিয়েছি, নচেত আমরা 30কে নিতাম। তার মানে এই আইডিয়াটা আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট একটি আইডিয়া, এবং আপনার বেসিকের জন্য নেক্সট টাইমে এটা অনেক বেশি কাজে লাগবে। এবার আসুন আমরা বেশ কয়েকটা অঙ্কের দিকে যাই, কারণ আমরা অনেকক্ষণ কথা বলছি, এবার আপনাদের একটু বিরতি দরকার আছে। চলুন আমরা কয়েকটা অঙ্কে যাই, তারপর আমরা আবার বেসিক আলোচনায় ব্রেক করব। চলুন, আপনারা জানেন যে আপনাদের হাতে যে লেকচার শিট রয়েছে, এই লেকচার শিটের ক্ষেত্রে আমি কয়েকটা অঙ্ক করব। তার আগে আমি আপনাদেরকে একটু বলতে চাচ্ছি যে আমরা যদি ধরেন এখানে 5, 7 এবং 9-এর লসাগু বের করি, 5, 7 এবং 9-এর লসাগু বের করি, তাহলে লসাগুটা কত হবে? দেখুন, আমি এমন 3টে সংখ্যার কথা বলছি যেখানে 5, 7, 9 এর যদি লসাগু বের করেন দেখেন একবারও যাচ্ছে না। এই কারণে মনে রাখবেন যে এই যে সংখ্যাগুলির লসাগু বের করবেন এগুলির মাঝে যদি কোনো কমন সংখ্যা না থাকে, যেমন 5, 7, 9-এর ভিতরে কমন সংখ্যা নেই, সেক্ষেত্রে ওই সংখ্যাগুলি ডিরেক্টলি গুণ করলেই আপনি কি পেয়ে যাবেন? আপনি উত্তর পেয়ে যাবেন 315। এটি লসাগু। যেমন আমাদের একটা পরীক্ষায় প্রশ্ন আসছিল যে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সে অডিটর পদে, সেখানে একটা প্রশ্ন আসছিল যে 3, 4, 5-এর লসাগু কত। অর্থাৎ একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 4, 5 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এখানে লসাগুটা কি হবে? লসাগুটা হবে, দেখেন 3, 4, 5 এদের মধ্যে কোনো কমন সংখ্যা নেই, তাহলে 3, 4, 5 তার মানে হচ্ছে 20, 3 20-এ কত? 60। এটি হচ্ছে উত্তর। অর্থাৎ আমরা যাদের লসাগু বের করব এদের মাঝে যদি কোনো কমন সংখ্যা না থাকে তাহলে ডিরেক্টলি আমরা সেগুলি গুণ করে দেব, তাহলে যেটা আসবে সেটি হচ্ছে লসাগু। এখন এই যে লসাগুর আইডিয়াটা আমরা যে কাজ করলাম, যে লসাগুর ক্ষেত্রে একটা কথা প্রায় বলা হয়, যেমন এই প্রশ্নটাকে যদি আমি বলি যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, সেটি চলে এখান থেকেই যদি বলি যে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা আমাকে বের করতে হবে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ধরেন 3, 4, 5 দ্বারা ভাগ করলে দেখা যাচ্ছে নিঃশেষে বিভাজ্য হবে। এখানে কয়েকটা ভাষা আমাদের একটু শেখা উচিত। সেটা হচ্ছে এখানে ক্ষুদ্রতম কথার মানেটাকে, ক্ষুদ্রতম মানে হচ্ছে আমরা জানি যে 3, 4, 5-এর লসাগু যে 60 ছাড়াও আরও সংখ্যা আছে যাকে নিঃশেষে ভাগ করা যাবে। যেমন আমরা 120-কে 60-এর গুণিতক 120-কেও 3, 4, 5 দ্বারা নিঃশেষে ভাগ করতে পারবেন। আবার দেখা যাচ্ছে 180-কেও নিঃশেষে ভাগ করতে পারবেন। আমি শুরুতেই এই ব্যাপারগুলি নিয়ে কথা বলেছি, কিন্তু এরাও হচ্ছে 120, 180 কিন্তু 3, 4, 5-এর গুণিতক, 60ও কিন্তু 3, 4, 5-এর গুণিতক, কিন্তু এদের মাঝে সবচেয়ে ক্ষুদ্রতম গুণিতক হচ্ছে আমার 60।
এই কারণে সরাসরি এদেরকে মানে উৎপাদকে বিশ্লেষণ করে উৎপাদকগুলি গুণ করে যে সংখ্যাটা পায় সেটা মূলত এই সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা গুণিতকটা পায়। এই কারণে আমি এর আগেও বলেছি, এখনও বলছি, এটি হচ্ছে আমাদের লসাগু। এই লসাগু মানেটা হচ্ছে ওই ক্ষুদ্রতম সংখ্যা। তবে এখানে শর্ত হতে হবে ওই ক্ষুদ্রতম সংখ্যাকে এদের দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হতে হবে। তার মানে এখানে যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে কিন্তু এই ক্ষুদ্রতম সংখ্যার লসাগু হবে না। কিন্তু আমাকে বলছে কি কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 4, 5 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে শর্ত নিঃশেষে বিভাজ্য, তার মানে 3, 4, 5 এর লসাগু 60, এই 60ই হচ্ছে ওই ক্ষুদ্রতম সংখ্যা। এখন আমরা যদি শীটের দিকে যাই তাহলে শীটের এই জায়গায় যেমন আমি 2 নম্বর অঙ্কটায় যদি বলি, সহজ অঙ্ক থেকেই দেখি সমস্যা কোথায়। যেমন কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে। আমাকে প্রথমত যে কাজ করতে হবে, যে সংখ্যাগুলি দেওয়া থাকবে, আমার মনে হয় আরেকটা আইডিয়া আমার একটু ক্লিয়ার করা দরকার। এই যে আমি যে এখানে 3, 4, 5 এর লসাগু কত বের করলাম, 60 বের করলাম। মনে রাখবেন এখানে 3, 4, 5 এরা কিন্তু এই যে 160-এর ভাজক মানে উৎপাদক। আপনারা জানেন যে উৎপাদক আর ভাজক কথাটা একই, হ্যাঁ, যেটিকে আমরা ফ্যাক্টর বলি। এখন বিষয়টা হচ্ছে অর্থাৎ এই 160-এর ভাজক হচ্ছে 3ও 160-এর ভাজক, 4ও 5ও। এখন তাহলে আমার কথা হচ্ছে প্রথমত আমরা আগে লসাগু বের করব। লসাগু বের যদি করি তাহলে 5, 2, তাহলে 5 দুগুণে 10 আর 3 10 কত 30। 3, 5, 2 আমার কত হচ্ছে 30। অর্থাৎ 3, 5, 6 এর লসাগু হচ্ছে 30। এখন আমার কথা হচ্ছে যদি নিঃশেষে বিভাজ্য বলতো, নিঃশেষে বিভাজ্য বললে 30ই উত্তর হতো, কিন্তু আমাকে বলছে ভাগশেষ কত হবে 1 হবে। কিন্তু আমি যদি 30কে 3 দ্বারা ভাগ করি, 3 10 30, আমার ভাগশেষ থাকতেছে না। আমি যদি 5 দিয়ে ভাগ করি তাতেও আমার কি ভাগশেষ থাকতেছে না। কিন্তু তারা বলছে আমার ভাগশেষ কত থাকবে 1 থাকবে। তাহলে ভাগশেষ 1 কিভাবে রাখবেন? যা আছে এটাকে যদি ভাগ করেন তাহলে তো আমার ভাগশেষ থাকবে না। তাহলে ভাগশেষ রাখার উপায় হচ্ছে তারা কত বলছে 1 রাখতে হবে। তার মানে 1 যদি যোগ করে দেন তাহলে হবে কত 31। অর্থাৎ এবার এটি হবে ওই ক্ষুদ্রতম সংখ্যা, কারণ আমাদের নিঃশেষে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 30, কিন্তু ভাগশেষ 1 হবে ওই ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 31। কারণ হচ্ছে এবার 31কে যদি আপনি ভাগ করেন 3 দিয়ে, 3 10 30, তার মানে আমার ভাগশেষ 1 থাকবে। এটা 5 দিয়ে ভাগ করলেও থাকবে, 6 দিয়ে ভাগ করে থাকবে। এই কারণে অনেক সময় আমরা শর্টকাটে যেটা শিখে ফেলি সেটা হচ্ছে যে ভাগশেষ বলা হলে আমার লাস্টে 1 যোগ করতে হয়। কেন যোগ করতে হয় আমার মনে হয় আপনারা ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন। তাহলে একইভাবে তবে এখানে আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই জাতীয় অঙ্কের প্রথম কাজই হচ্ছে অঙ্ক নিয়ে আপনার চিন্তা করার, শুরুতে চিন্তা করবেন না। শুরুতে আপনার কাজ হচ্ছে যে ভাজকগুলি আছে, উৎপাদকগুলি আছে, তাদের লসাগু বের করবেন। বের করার পর তারপর আপনি শর্তটা নিয়ে চিন্তা করবেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। আপনার প্রথম কাজ হচ্ছে লসাগু বের করে ফেলা, তারপরে কাজ হচ্ছে শর্ত নিয়ে চিন্তা করা। তাহলে দেখবেন যে অঙ্কটা আর আপনার কাছে জটিল মনে হচ্ছে না। আমি যদি আরও 1-2টো অঙ্ক করি তাহলে এখানে বলছি কি 4, 5, 6 দ্বারা ভাগ করলে, তাহলে আমরা যদি এটা শর্টকাটেই বের করি, আমরা যদি নর্মালি দেখি যে 4, 5, 6 এর লসাগু হবে আমার কত 60। কেন হবে? কারণ 6 এর দ্বিগুণ কত আমার, এটা আপনারা হয়তো অনুমান করে বুঝতে পারবেন না, এটা আপনারা নর্মালি বের করে নেন এবং প্র্যাকটিস করতে থাকেন, তাহলে একসময় আপনারা নর্মালি বুঝতে পারবেন। 3 দেখেন 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60। অর্থাৎ আমি ডিরেক্টলি বলতেছি 4, 5, 6 এর লসাগু হচ্ছে আমার কত 60। এখন এটা হচ্ছে নিঃশেষে বিভাজ্যের শর্ত, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, কিন্তু তারা বলছে যে ভাগশেষ 1 রাখতে হবে। তার মানে কি ওই লসাগুর সাথে 1 যোগ করলে এবার এই 100-টির ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে। আপনারা 4 নম্বর অঙ্কটা করে ফেলবেন, 5 নম্বর অঙ্কটা করে ফেলবেন। এটি হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। হ্যাঁ, 4, 5 করে ফেলবেন। এখন আমরা একটু অঙ্কটার একটু পরবর্তী ধাপে যেতে চাচ্ছি। যেমন আপনি যদি 6 নম্বর অঙ্কের দাগটা পড়েন, একটু পড়ে ফেলেন কষ্ট করে। 6 নম্বর অঙ্কের দাগটা একটু পড়ে ফেলেন। 6 নম্বর অঙ্কের দাগটা কি বলছে? সবচেয়ে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36, 48 দ্বারা ভাগ করলে
দেখা যাচ্ছে যথাক্রমে মানে প্রথমটার জন্য 20-এর জন্য 15 ভাগশেষ থাকবে, 25-এর জন্য 20 ভাগশেষ থাকবে, আবার 30-এর জন্য 25 ভাগশেষ থাকবে, এবং 36-এর জন্য 31 ভাগশেষ থাকবে, 48-এর জন্য 43 ভাগশেষ থাকবে। এটি হচ্ছে যথাক্রমে, অর্থাৎ এত ভাগশেষ থাকবে। তাহলে আমাকে ওই ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে হবে, যে ওই ক্ষুদ্রতম সংখ্যাকে 20, 25, 30, 36, 48 দ্বারা ভাগ করব আমি, এবং প্রতি ক্ষেত্রে এক একটার ক্ষেত্রে আমার 15, 20, 25, 31, 43 এভাবে ভাগশেষ থাকবে। তাহলে এই জাতীয় অঙ্ক আমরা অবশ্যই করব। তার আগে আমাদের প্রথম কাজটা করব, আমাদের এখানে ভাজক কে কে আছে, ওই যে ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করতেছে যে সেই ভাজক, সেটা হচ্ছে 20, 25, 30, 36, 48। তার মানে আমার অঙ্ক নিয়ে চিন্তা করার পূর্বেই আমরা 20, 25, 30, 36, 48-এর লসাগু বের করে ফেলবো। আমি একটু সময় সেভ করার জন্য ডিরেক্টলি লসাগুটা আমি লিখে ফেলতে চাচ্ছি, আপনারা শিটেও পাবেন আর নিজেরাও ট্রাই করলেও পাবেন। সেটা হচ্ছে এদের লসাগু হচ্ছে মূলত আমার কত, সরাসরি আমি যদি লিখি তাহলে এদের লসাগু আমরা পাবো 3600। ওকে, আমি এটি একটু ডিরেক্টলি লিখলাম। এখন 3600 হচ্ছে আমাদের লসাগু। তবে এই অঙ্কগুলির ক্ষেত্রে যদি খেয়াল করেন যে আমাদের যে ভাগশেষটা বলছে যথাক্রমে, যেমন 20-এর ক্ষেত্রে বলেছে কত, 15 ভাগশেষ থাকবে, 25-এর ক্ষেত্রে ভাগশেষ বলছে কত থাকবে, 20 থাকবে, 30-এর ক্ষেত্রে ভাগশেষ থাকবে কত, 25, 36-এর ক্ষেত্রে ভাগশেষ থাকবে 31, এবং 40-এর ক্ষেত্রে কত, 43। এখন এই অঙ্কটা আমরা যেটা মানে না বুঝে যদি করি, ধরেন অঙ্কটা আমি বুঝতে চাচ্ছি না, আমি অনেক উইক, আমি অঙ্কটা বুঝতে চাচ্ছি না, যত বেশি সম্ভব ঝামেলা এড়িয়ে চলাটাই আমার জন্য ভালো। তাহলে অঙ্কটা কি করবেন, প্রথমত লসাগুটা বের করে নেবেন, কার ওই যে উৎপাদকগুলি পাবেন তাদের লসাগুটা বের করে নেবেন। বের করার পর দ্বিতীয় কাজ হচ্ছে এই যে যথাক্রমে যে পার্থক্যটা, এটা বিয়োগ করবেন। যেমন এটা বিয়োগ করলে 5 থাকবে 25 থেকে, এটা মুখে মুখে আপনি দেখবেন, একবার মুখে তাকালে বুঝতে পারবেন যে প্রত্যেকের ক্ষেত্রে বাক্সের বিয়োগফল আমার কত থাকবে, 5 থাকবে। অর্থাৎ এটা থাকতে হবে এবং এটা মার্কস থাকবে, না থাকলে এই অঙ্কই হবে না। ওকে, এবার যে পার্থক্যটা হলো সেটা কত, 5। প্রত্যেকের ক্ষেত্রে পার্থক্যটা একই থাকবে এবং অবশ্যই থাকতে হবে। তাহলে পার্থক্য কত, 5। ওই পার্থক্যকে লসাগু থেকে ওই পার্থক্যকে বিয়োগ করে দেবেন। অর্থাৎ তাহলে 5 যদি বিয়োগ করেন তাহলে আপনার হবে 3595, এটাই উত্তর। তার মানে প্রথমত লসাগু বের করবেন, লসাগু বের করে সেখান থেকে পার্থক্যটা বিয়োগ করবেন, যেটা বের হবে সেটাই উত্তর। এটা হচ্ছে অঙ্কটা না বুঝে ডিরেক্টলি যখন আপনি সমাধান করতেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ধরেন আপনি অঙ্কটা বুঝতে চাচ্ছেন, তাহলে আসলে কেন একটু আগে আমরা যোগ করলাম, কেন যথাক্রমে আসার সাথে সাথে আবার বাক্সেস এখানেও বলতেছে, অথচ আমরা বিয়োগ করতেছি কেন? এই প্রশ্নটা কিন্তু আমাদের প্রায় মানে অনেকের মাঝে তৈরি হয়। আমার মনে হয় এই প্রশ্নের একটা সমাধান আমাদের শেখা উচিত। তার আগে আমি একটু আপনাদের কাছে জেনে নিচ্ছি যে এখানে কেন বিয়োগ করতে হয়, কেন বিয়োগ করতে হয় এই ব্যাখ্যাটা আপনাদের জানার দরকার আছে, নাকি এটা স্কিপ করে আমি সামনে এগিয়ে যাব? প্লিজ খুব দ্রুত আমাকে একটু কমেন্টে জানিয়ে দিন। ওকে, তো আপু বলেছেন প্লিজ এক্সপ্লেইন, দরকার আছে। তাহমিদ ভাই বলেছেন, আতিক ভাই বলেছেন, শওকত ভাই বলেছেন, অর্ক ভাই বলেছেন, রানা ভাই বলেছেন। ওকে, অলরেডি অনেকেই যেহেতু বলেছেন যে হ্যাঁ ব্যাখ্যাটা দরকার আছে, তাহলে চলুন আমরা একটু ব্যাখ্যাটা আরেকটু ছোটো সংখ্যা নিয়ে কাজ করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যেমন আমি 2, 5 এবং 10 নিয়ে কাজ করব। ধরেন এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা আমরা বের করব যাকে আমরা 2, 5, 10 দ্বারা ভাগ করলে আমার বাক্সের যথাক্রমে দেখা যাচ্ছে 1 থাকবে এবং 4 থাকবে এবং 9 থাকবে। ওকে, এবার তাহলে ওই ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে? অর্থাৎ
লক্ষ্য করে দেখেন আমরা এই অঙ্কের ক্ষেত্রে আমরা যদি পার্থক্যটা খেয়াল করে দেখি তাহলে 1 এখানে কত 5, 4 গেলে 1, 9 গেলে কত 1। এখন কেন আমরা এই আগে এখানে লসাগুটা বের করি, তারপর আমরা গণিতটা নিয়ে কথা বলবো। যদি 2 দিয়ে দেই তাহলে 5, এখানে কত 5। এবার যদি আমি 5 দিয়ে দেই তাহলে আমার হচ্ছে কত, এখানে 1 1 1 অর্থাৎ 10। তো আমাদের একটু বড় সংখ্যা নিলে সুবিধা হতো। ওকে, আমি একটু এটা দিয়েই কন্টিনিউ করি। ওকে, এবার আমরা কেন আমাদের লসাগু কত 10। দেখেন আমরা যদি আগের অঙ্কের মতো যোগ করতাম লসাগুর সাথে তাহলে কি ঘটতো বিষয়টা একটু দেখি তো। যেমন 2 এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে যদি ভাগশেষটা যোগ করে করতাম তাহলে 3 হতো। 3 যদি হতো তখন আমি যদি দেখেন এই 2 দ্বারা যদি 3কে ভাগ করতাম তাহলে অবশ্যই এখানে একই থাকতো। কিন্তু আমি যদি এই 5-এর সাথে 4, আমার মনে হয় এই উদাহরণটা একটু অন্যরকম হয়ে গেছে। আমি আরেকটা উদাহরণ নিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। 4 5 এবং দেখা যাচ্ছে 4 5 10, আমরা এই উদাহরণটা নিতে চাচ্ছি। ওকে, দেখেন এদের লসাগু যদি আমি করি তাহলে 4 5 10 এদের লসাগুটা হবে মূলত আমার সরাসরি আপনি বের করে ফেলতে পারেন। তারপরেও আমি নর্মালি বের করতেছি 5, এখানে কত 5, তাহলে আমার কত হচ্ছে এখানে 5 দিয়ে যদি দিই 1 1, তার মানে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, তাহলে আমার লসাগু হচ্ছে কত 20। এবার আমাদের স্বাভাবিক এদের ক্ষেত্রে আমাদের যথাক্রমে পার্থক্য যদি আমি বলি, পার্থক্য ধরেন আমি যদি এখানে 2 ভাগশেষ থাকবে, আবার এখানে আমার ভাগশেষ থাকবে 3, এখানে আমার ভাগশেষ থাকবে দেখা যাচ্ছে 8। ওকে, তাহলে এদের পার্থক্যটা দাঁড়াচ্ছে আমার 2, এখানে 2, এখানেও 2। এখন আমার কথা হচ্ছে আমরা দেখেন যদি এখানে লসাগুর সাথে এই ভাগশেষের মতো যোগ করতাম তাহলে প্রথমটা আসতো কত 4 24। তাহলে 24কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে 4 দ্বারা যদি ভাগ করি তাহলে 4 6 দেখা যাচ্ছে আমার 24 হয়ে যাচ্ছে, কিন্তু আমার ভাগশেষ কিন্তু 2 থাকতেছে না। আবার যদি এই 24কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে আমার 4 5 কি হচ্ছে 20 হচ্ছে। এবার কিন্তু আমার ভাগশেষ আবার 4 থাকতেছে, কিন্তু আমার ভাগশেষ থাকার কথা ছিল কত, আমার ভাগশেষ থাকার কথা ছিল 3। এবার এই 24কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে 10 দুগুণে 20, এবার ভাগশেষ থাকতেছে আমার কত 4, তার মানে আমার ভাগশেষ এক্ষেত্রে 8 থাকার কথা ছিল। আবার যদি 20-এর সাথে যদি আমি 5 যোগ করে 25কে নেই 4 দিয়ে যদি ভাগ করি তাহলে 4 6 24, আমার ভাগশেষ থাকতেছে 1, কিন্তু ভাগশেষ থাকার কথা ছিল কত 2। এবার 25কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে আমার এখানে কোনো ভাগশেষই থাকতেছে না, অথচ ভাগশেষ থাকার কথা ছিল 3। অর্থাৎ এই কারণে প্রথমত আমরা যেটা স্বীকার করে নিচ্ছি যে লসাগু 20-এর সাথে এদের যোগ করা যাবে না, অথচ আমরা ভাগশেষ বলার সাথে সাথে আগে যোগ করেছিলাম। এই কারণেই আমাদের ভিন্ন একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে কেন আমরা বিয়োগ করি, দেখুন বিয়োগ এই কারণেই করি, সেটা হচ্ছে আমরা যে এখানে লসাগু পাচ্ছি কত পাচ্ছি 20। হ্যাঁ, এখান থেকে যদি ধরেন এই পার্থক্যটা আমি বাদ দিয়ে দিই তাহলে আমার থাকবে কত 18, থাকবে কত 18। এবার 18কে আমি যদি লক্ষ্য করে দেখেন 18কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 4 16, তাহলে দেখুন আমার ভাগশেষ কত থাকতেছে 2 থাকতেছে। এবার 18কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে 3 5 15, এবং এই ক্ষেত্রে আমার ভাগশেষ থাকতেছে কত 3, অর্থাৎ 5-এর ক্ষেত্রে আমার 3 পাচ্ছি। এবার আমি যদি 18কে
10 দিয়ে ভাগ করি তাহলে দশককে এখানে তাহলে আমার থাকতেছে কত, দশককে 10 অর্থাৎ ভাগশেষ 8। অর্থাৎ আমরা যদি লসাগুর সাথে 2 বিয়োগ করে দেই, এই বিয়োগ করার পর যে বিয়োগ ফলটা, তখন আবার আমি 4, 5, 10 দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু আমার 4-এর ক্ষেত্রে 2 ভাগশেষ থাকতেছে, 5-এর ক্ষেত্রে 3 থাকতেছে, 10-এর ক্ষেত্রে 8 থাকতেছে। এই কারণে আমাদের কি করতে হয়, মূলত বিয়োগ করতে হয়। আর যোগ করলে আরেকটা প্রবলেম হচ্ছে, যোগ করলে কিন্তু আমি যখন যোগ করতেছি তখন কিন্তু অনেকগুলি সংখ্যা পাচ্ছি। একবার যখন 4 যোগ করতেছি 24 পাচ্ছি, 5 যোগ করে 25 পাচ্ছি, আবার 10 যোগ করি যদি তাহলে 30 পেতাম। কিন্তু আমার তো সংখ্যা লাগবে একটা সংখ্যা, যাকে আমি 4, 5, 10 দ্বারা ভাগ করলে দেখা যাচ্ছে এই প্রতি ক্ষেত্রে আমার ভাগশেষ থাকবে 2, 3, 8 করে। তার মানে একটা সংখ্যা কেবলমাত্র বিয়োগ করেই এটা সম্ভব হয়। এই কারণে আমরা কি করি, এদের লসাগু করি। লসাগু কত, 20, আর এদের পার্থক্য কত, 4, 2, পার্থক্য কত 2, 5, 3-এর পার্থক্য কত 2, 8, 10-এর পার্থক্য 2, তার মানে ভাগ 2। এই হচ্ছে 18। এটি হচ্ছে এই ক্ষুদ্রতম সংখ্যা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন, দেখা যাচ্ছে যে খুব দ্রুত একটু কমেন্টে আমাকে জানান, প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা, কেন আমরা এটা বিয়োগ করি। ওকে, খুব দ্রুত একটু কমেন্টে জানান যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। তাহলে এই ক্ষেত্রে আমাদের ওই শর্টকাটটাই সবসময় মাথায় রাখতে হবে যে একাধিক সংখ্যা যে যদি থাকে আমাদেরকে ভাগশেষ হিসেবে, তাহলে তাদের মাঝে প্রথমত আগে লসাগু বের করব। হ্যাঁ সাইদুল ইসলাম ভাই, আমি কিন্তু এটাই বলেছি যে আমি যদি একাধিক ভাগশেষের সাথে যোগ করি তাহলে কি সমস্যাটা হচ্ছে। হ্যাঁ ওকে, আমি ব্যাপারটা আবার একটু বলছি। ওকে, তারপরে আপনারা পুরো লাইভ ক্লাসটা যদি আবার একটু রিপিট করে নেন, আমার মনে হয় যে পুরো বিষয়টা বুঝতে পারবেন। যে আমি প্রথমত আপনাদের দেখিয়েছি যে যোগ করলে কি কি সমস্যা হয়। যে আমার এখানে 4-এর ক্ষেত্রে ভাগশেষ আমি যেটা দেখেছিলাম যে 4-এর ক্ষেত্রে আমার ভাগশেষ কত ছিল, আমার 4-এর ক্ষেত্রে ভাগশেষ ছিল 2, একইভাবে 5-এর ক্ষেত্রে ভাগশেষ ছিল আমার কত 3, এবং 10-এর ক্ষেত্রে আমাদের ভাগশেষ ছিল কত 8। এখন আমি যদি এগুলি যোগ করি, যে এদের লসাগু আমার কত আসছিল, এদের লসাগু আসছিল আমার 20। এখন 20-এর সাথে ভাগশেষ আমার একবার যদি 2 যোগ করি তাহলে একটা হবে 22, আবার যদি 20-এর সাথে আরেক 3 যোগ করি, যেহেতু ভাগশেষটা যোগ করতে হবে, তাহলে আরেকটা হচ্ছে 23। আবার যদি আমি 20-এর সাথে 8 যোগ করি, এই ভাগশেষ যোগ করে আরেকটা হবে 28। কিন্তু আমার কিন্তু বলছে একটা সংখ্যা, কিন্তু আমার সংখ্যা হয়ে যাচ্ছে কি, যোগ করলে সংখ্যা হয়ে যাচ্ছে 3টা। এটা একটা কারণ, এই কারণে আমরা যোগ করতে পারি না। এটা হচ্ছে একটা অন্যতম কারণ যে আমরা কেন এটা যোগ করতে পারি না, কারণ আমাকে একটা সংখ্যাকে ভাগ করতে হবে। একটা সংখ্যাকে ভাগ করতে হবে, ওই একটা সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 2 থাকবে, 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 থাকবে, 10 দিয়ে ভাগ করলে আমার 8 থাকবে। কিন্তু এখন যদি আগের অঙ্কের মতো যোগ করি তাহলে আমার সংখ্যা হয়ে যায় 3টা, একটা 22, আর একটা 23, আর একটা 28। তার মানে এ কারণেও আমি যদি আবার নতুন করে বলি তাহলে এ কারণেও আমরা যোগ করতে পারি না। তাহলে এর ভিন্ন উপায়টা হচ্ছে, আমরা যদি ওই 20 থেকে এদের পার্থক্যটা কত 2, এই পার্থক্যটা যদি বিয়োগ দেই তাহলে যে 18 পেলাম, এই 18কে যদি এবার আপনি 4 দিয়ে ভাগ করেন, প্রথমটা দিয়ে ভাগ করেন, তাহলে আমার কত 4 4 16। দেখেন ভাগশেষ 2 আছে কিনা, ভাগশেষ 2 আছে। এবার যদি এই 18কে আপনি 5 দিয়ে ভাগ করেন, 3 5 15। এবার ভাগশেষ দেখুন আমার কত 3, দেখুন 5-এর ক্ষেত্রে ভাগশেষ 3 আছে কিনা। এবার একইভাবে যদি এই 18কে আমি 10 দিয়ে ভাগ করি
তাহলে আমার ভাগশেষ কত 8। দেখুন 10-এর ক্ষেত্রে 8 আসছে কিনা, এটা কেবলমাত্র বিয়োগ করলে সম্ভব। আমি যদিও দেখা যাচ্ছে যে যখন আমার প্রাইভেট ক্লাসে পড়াই তো সেখানে আরও একটু ভিন্নভাবে আমি উপস্থাপন করি, কিন্তু এখানে ডিরেক্টলি আপনারা অডিয়েন্স নেই, সো আমি চাইলেও আমার আলোচনার ঢং ভিন্ন দিকে ডাইভার্ট করার সুযোগ নেই। আশা করি এর ভিতরে আপনাদের বুঝতে পারার কথা। এর মাঝে যদিও আরও কিছু ব্যাখ্যা রয়েছে, আমি সেদিকে যেতে চাচ্ছি না, যেহেতু আমরা আজকে অলরেডি দেখা যাচ্ছে মানে 60 মিনিটস আমরা কথা বলে ফেলছি। আমরা আজকে আরেকটু বেসিক আইডিয়া আলোচনা করে ক্লাসটা শেষের দিকে নেব। আগামী ক্লাসেও আমরা লসাগু নিয়ে কথা বলবো এবং বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো। তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকলো, 7 নম্বর হোমওয়ার্ক থাকলো, এটা করবেন। প্রথমত বলছে একটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাকে 3, 4, 5 এবং 6 দ্বারা ভাগ করলে ভাগশেষে এত থাকবে। প্রথমত আপনারা কি করবেন, 3, 4, 5, 6 লসাগু বের করবেন। তারপর 3, 2 এর পার্থক্য 1, 4, 3 এর পার্থক্য 1, অর্থাৎ এই পার্থক্য 1কে লসাগু থেকে বিয়োগ করলে উত্তর পেয়ে যাবে। এবার 8 নম্বরটাও আপনাদের হোমওয়ার্ক থাকলো। 9 নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমি একটু কথা বলবো। এখানে একটা ক্ষুদ্রতম সংখ্যা আপনাকে বের করতে বলছে। এই ক্ষুদ্রতম সংখ্যাটা মূলত তারা বলছে এর সাথে 2 যোগ করলে যে যোগফলটা হবে, আমরা জানি যোগ করলে যেটা পাই সেটা যোগফল। এই যোগফলকে 3, 6, 9, 12, 15 দ্বারা যদি ভাগ করেন তাহলে সেটা দেখা যাচ্ছে এই যোগফলটা নিঃশেষে বিভাজ্য হবে। কিন্তু আমরা জানি যে প্রথমত আমাকে লসাগু বের করে নিতে হবে। আমি যদি লসাগু বের করি, আপনি ডিটেলস চাইলে করতে পারেন, অবশ্যই আমার ডিটেলস করলে অনেক সময় লেগে যাবে। তারপরেও দেখেন আপনি 2, 1, 1, 3, 2, 5, 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, 3 60 কত 180। অর্থাৎ আমাদের প্রথম কাজটা হচ্ছে যে ভাজকগুলি থাকবে, উৎপাদকগুলি থাকবে, দেখেন এখানে কিন্তু এদের দ্বারা ভাগ করা, এদের দ্বারা ভাগ করা মানে কি, এরা ভাজক, সহজ কথা। তার মানে এই ভাজকগুলির আমি লসাগু বের করে নিলাম। এখন এই লসাগু এক্ষেত্রে আপনাকে বলছে যোগফলকে ভাগ করলে আপনার ভাগফল 0 হবে। যোগফলকে 3, 6, 9, 12, 15 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হবে। তার মানে আমরা যেটা পেলাম এই লসাগুটা হচ্ছে মূলত এই যোগফল, কারণ একে ভাগ করলে ভাগফল 0 হবে আর 180কে এদের দ্বারা ভাগ করলে ভাগফল 0 হবে। কিন্তু আমার ক্ষুদ্রতম সংখ্যাটা পড়ে আছে এই জায়গায়। তারা চাচ্ছে যে এটা এই ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করার পর 180 হয়েছিল। তাহলে আমরা সংখ্যার চ্যাপ্টারে কি শিখেছি, যোগ করে যা পাবো সেখান থেকে সেটা বিয়োগ করেন। বিয়োগ করলে আমরা ঠিক আগের জায়গায় পেয়ে যাচ্ছি 178। অর্থাৎ 2 যোগ করে আমরা 180 পেয়েছিলাম, এই যোগফলকে নিঃশেষে বিভাজ্য করেছিলাম। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কি, এর সাথে 2 যোগ করে 180-তে গিয়েছিলাম। তার মানে এই জায়গায় আসতে হলে তাহলে উল্টো মেথডে আসতে হবে, 2 যোগ করে গিয়েছিলাম, এবার 2 বিয়োগ করেন, তাহলে কত 178। এক্ষেত্রে আমরা যে বিষয়টা মাথায় রাখবো যে এই কারণেই ক্ষুদ্রতম সংখ্যার সাথে কিছু যোগ করে যদি ওই যোগফল যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে লসাগু করে আগে যোগফল বের করব। ওই যোগফল থেকে অর্থাৎ অথবা লসাগু থেকে আমরা যে কাজটা করব, যত যোগ করেছিলাম তত বিয়োগ করব। বিয়োগ করলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে যাব। যদিও আমরা এটা বলি যে যোগ থাকলে আমরা কি করব, বিয়োগ করব। এবার যদি আমার অঙ্কটা এরকম থাকতো যে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করেন যার থেকে 2 বিয়োগ করে বিয়োগফল আমার দেখা যাচ্ছে এত দ্বারা নিঃশেষে বিভাজ্য, অর্থাৎ এদের দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে আমি লসাগু করে যে 180 পেতাম, এই 180 কিন্তু তখন হয়ে যেত বিয়োগফল। এখন 2 বিয়োগ করে যেটা পেয়েছে 180, তাহলে এই ক্ষুদ্রতম সংখ্যা যদি আমি পেতে চাই তাহলে ক্ষুদ্রতম সংখ্যা থেকে 2 বিয়োগ করে পেয়েছিলাম 180, তাহলে এবার 2 যোগ করে আমি পাবো কত 182। তাহলে তখন ক্ষুদ্রতম সংখ্যাটা হতো 182। তার মানে সহজ কথা, যোগ করে যেটা পাবো যোগফল, বিয়োগ করে আমরা ক্ষুদ্রতম সংখ্যা পাবো। ক্ষুদ্রতম সংখ্যা 2 যোগ করে যোগফল পেয়েছিলাম, এবার যোগফলের সাথে 2 বিয়োগ করে ক্ষুদ্রতম সংখ্যা পাবো। আবার ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 বিয়োগ করে যে বিয়োগফল পাবো, বিয়োগফলের সাথে ওই 2 যোগ করে আমরা ক্ষুদ্রতম সংখ্যা পাবো। তার মানে এই জায়গায় আমরা বলি যোগ থাকলে বিয়োগ মানে ক্ষুদ্রতম সংখ্যার সাথে, আবার বিয়োগ থাকলে আমরা যোগ করি, যোগ থাকলে বিয়োগ, আবার বিয়োগ থাকলে যোগ। এটা হচ্ছে আমাদের বেসিক আইডিয়া।
আশা করি এর ভিত্তিতে আপনারা এখানকার অঙ্কগুলি করে ফেলবেন। 9 নম্বর অঙ্কটা করবেন, এখানে 2 যোগ করে বলছে। 10 নম্বর বলছেন কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে 1 যোগ করলে যোগফল 3, 6, 9, 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তার মানে এখানে লসাগু থেকে 1 যোগ করেছিলেন, তাহলে 1 বিয়োগ করবেন, তাহলে এটি হয়ে যাবে। এরপর আমরা লেকচার শিটের যদি 11 নম্বর অঙ্কটা দেখি, 11 নম্বর অঙ্কেও আমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, দেখেন যে কোনো ক্ষুদ্রতম সংখ্যার হতে 1 বিয়োগ করলে বিয়োগফল 9, 12, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে আগে এর লসাগু বের করবেন, তারপর বিয়োগ করে, যেহেতু 1 বিয়োগ করে সেটা লসাগুটা পেয়েছিলেন, তাহলে ওটার সাথে 1 যোগ করলে ক্ষুদ্রতম সংখ্যাটা পেয়ে যাবেন। আজকে আমি 11 পর্যন্তই অঙ্ক করাবো, কারণ আমি লসাগু গসাগুর উপর বেশ কয়েকটা ক্লাস নিয়ে যাচ্ছি। সেই কয়েকটা ক্লাস যেহেতু নিব, সো আজকে আর এখানে সময় নষ্ট করব না। আর আমি যেহেতু সম্পূর্ণ বেসিক নিয়ে কথা বলতেছি, আপনারা বিষয়টা একটু ওইভাবেই চিন্তা করুন। আগামী ক্লাসে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা অঙ্ক নিয়ে কথা বলবো, যেমন 12, 13 নম্বর অঙ্কগুলি বেশ গুরুত্বপূর্ণ। এগুলি নিয়ে আমরা অনেকেই কনফিউজড হয়ে পড়ি। ইনশাল্লাহ এটি নিয়ে আমরা আগামী ক্লাসে কথা বলবো। আজকে এতক্ষণ যা আলোচনা করলাম, এখানে কোথাও বুঝতে আপনাদের সমস্যা থাকলে খুব দ্রুত একটু কমেন্টে জানান। আপাতত আপনাদের একটু মতামত জানতে চাচ্ছি যে কোথাও সমস্যা আছে কিনা, প্লিজ খুব দ্রুত একটু জানান। প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানান বুঝতে কোথাও সমস্যা আছে কিনা। ওকে, এখানে আমাদের আরেকটু বিষয় একটু মাথায় রাখবেন যে আমাদের মানে যে বিশেষ করে অনেকেই গ্রুপে প্রশ্ন করেন যে শিট কোথায় পাবো, অনেক সময় বলেন যে ভাই অমুক ভিডিওটা পাচ্ছি না। সেক্ষেত্রে আমি আবারও বলছি যে আমাদের যে গ্রুপটা গণিত ম্যাথ টিউটর গণিত শিক্ষার গৃহশিক্ষক, ম্যাথ টিউটর গণিত শিক্ষার গৃহশিক্ষক, এই গ্রুপটাতে আপনি যদি দেখা যায় যে গ্রুপে টপিকস নামে আমি আজকেও পোস্ট দিয়েছি, একটা দেখা যাচ্ছে শিরোনাম আছে, ওখানে গিয়ে আপনি সব কিছুই পাবেন। এরপরেও যদি না পান, তাহলে কবিয়াল নূর আমার নাম লিখে সার্চ দিতে পারেন, তাহলে অন্তত আমার রিলেটেড সমস্ত পোস্টগুলি পাবেন, সেটাও পাবেন। আবার গ্রুপে যেহেতু আমি অহেতুক পোস্ট খুব একটা অ্যাপ্রুভ করি না, এই কারণে একটু স্ক্রল করে যদি নিচের দিকে যান, তাহলেও দেখা যাচ্ছে সবকটা পোস্ট পাবেন। আপনারা যদি কখনো মিসে করেন, তারপরেও দেখা যাচ্ছে একটু গ্রুপে এসে একটু সার্চ করলে পেয়ে যাবেন। সো দেখা যাচ্ছে এই বিষয়গুলি একটু আপনারা মাথায় রাখবেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এই গ্রুপে আলহামদুলিল্লাহ খুবই অল্প সময়ে আমরা 28,028 মেম্বার, আমার কাছে এটি অনেক বড় একটা পাওনা। খুবই অল্প সময়ে 28 মেম্বার আমরা আপনাদেরকে পেয়েছি। আমরা এখন 28,000 সদস্যের একটা পরিবার। তো আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা চাইলে প্রত্যেকেই যদি একজন করেও যদি ইনভাইট করেন, তারপরেও কিন্তু আরও 28 মেম্বার গ্রুপে খুব দ্রুত বেড়ে যাবে। ফলে দেখা যাচ্ছে আমি যে পরিশ্রমটা করতেছি, এই পরিশ্রমের ভিত্তিতেই কিন্তু দেখা যাচ্ছে যে আরও অনেক মানুষ বেনিফিটেড হবে। আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট রাখবো যে দেখুন, একজন করেও যদি আপনি আমন্ত্রণ জানান, তাহলে 28 মানুষকে দেখা যাচ্ছে আরও 28 মানুষকে শিক্ষার্থীকে হেল্প করতে পারেন। আর আমি ধরে নিচ্ছি 28 না, আপনারা 100 জনও যদি দেখা যাচ্ছে 50 জন করেও যদি দেখা যাচ্ছে একটু আমন্ত্রণ জানান, তারপরেও কিন্তু 5,000 শিক্ষার্থীকে আমাদের এই গ্রুপ থেকে আরও বেশি উপকৃত হবে। সো আমি রিকোয়েস্ট করবো যে আপনারা এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আর আজকের ক্লাসটি আমি আর মানে দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আপনাদের সাথে নেক্সট ক্লাসে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে। আর এখানে দশমিক ভগ্নাংশর ক্লাস করাবেন না, উবাইদুল্লাহ ভাই বলেছেন। আসলে দশমিক ভগ্নাংশ নিয়ে আমি ক্লাসটা করাতে চেয়েছিলাম, কিন্তু এখানে খুবই ক্ষুদ্র একটা এরিয়া ছিল, এই দিয়ে পুরো একটা লাইভ ক্লাস কন্টিনিউ হবে না বলে আমি মূলত কন্টিনিউ করিনি। তবে নেক্সটে খুব প্রয়োজন যখন হবে, তখন একের পর এক আমি সেগুলি নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো যা হোক, আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।